নতুন রাষ্ট্রপতি বরণে প্রস্তুত বঙ্গভবন, সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল। বিভিন্ন দেশ ও রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা। শর্ত পূরণ সাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ট্যাক্স ফ্রি সুবিধা দেবে সরকার, জানালেন অর্থমন্ত্রী। বাস্তবভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ার তাগিদ। বাজারে ডিমের দামে আগুন, লাল ডিম 150 টাকা ডজন। সবজি সহ অন্যান্য পণ্যের দামও বাড়তি, কঠোর তদারকির পরামর্শ। কমছে বৈশ্বিক ডিজেল সরবরাহ, প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। অগ্রিম ক্রয় প্রক্রিয়া শুরুর পরামর্শ। সব মিলে সাপ্লায়ারের সঙ্গে কন্ট্যাক্ট করে আবার এই তেল টানতেই পর দেখা যাবে ডিজেলের প্রাইস আবার আরেক দফা বেড়ে যাচ্ছে। এবং নতুন মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে ক্ষুব্ধ তেহরান, ইরানকে সহায়তাকারী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি সামিয়া তোমা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে সন্ধ্যা 7টায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নিতে রাষ্ট্রীয় বাসভবন সম্পূর্ণ প্রস্তুত। রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় 1000 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুপুরে বেইলি রোডে মিনিস্ট্রি মসজিদে জুমার নামাজ আদায় করেন মির্জা ফখরুল। নতুন রাষ্ট্রপতির অপেক্ষায় বঙ্গভবন, সেখানে রয়েছেন সহকর্মী রাশেদ রায়হান। তার সঙ্গে সরাসরি যুক্ত হব সেখানকার পরিস্থিতি জানার জন্য। রাশেদ, সন্ধ্যায় তো রাষ্ট্রপতি শপথ নেবেন, আমরা যেমনটি জানি, সেখানকার প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? মন্ত্রিপরিষদ সচিব এই শপথ যে অনুষ্ঠান পরিচালনা হবে সেটা আসলে তারা করবে এবং তাদের তত্ত্বাবধানে ইতিমধ্যে যে বঙ্গভবন, সেই বঙ্গভবনের ঐতিহাসিক যে দরবার হল যেখানে আসলে শপথ অনুষ্ঠান পরিচালিত হবে সেটি আসলে পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সন্ধ্যা 6:45 প্রধানমন্ত্রী এবং 6:50 নতুন যে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই দরবার হলে প্রবেশ করার কথা রয়েছে। এবং যারা অতিথি আসবেন সেই ঐতিহাসিক সময়ের সাক্ষী হতে সেখানে 200-র বেশি সংসদ সদস্য, যত সংসদ সদস্যরা রয়েছেন, ক্যাবিনেট মেম্বার যারা অর্থাৎ মন্ত্রিপরিষদের সদস্য যারা রয়েছেন তারা, বিচারপতি যারা রয়েছেন তারা, এবং বিদেশি কূটনীতিক যারা রয়েছে, এবং বিভিন্ন জ্যেষ্ঠ সাংবাদিক সহ আরও যারা রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ 1000-এরও বেশি আসলে উপস্থিতি মানুষ এখানে থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং সন্ধ্যা ঠিক 7:30টায় এই যে শপথ সেটি আসলে পরিচালনা করার কথা রয়েছে এবং তার আগে আসলে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে আসলে এই আয়োজন শুরু হবে। এবং ঠিক 6:50 দরবার হলে প্রবেশ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার 5 মিনিট আগে প্রধানমন্ত্রী দরবার হলে থাকবেন। এবং সন্ধ্যা 6:30টার মধ্যে যারা অতিথি আছেন তাদের দরবার হলে আসলে প্রবেশ করার অনুরোধ আসলে যে যারা পরিচালনা করবেন তাদের আসলে জানিয়েছেন। অর্থাৎ বিকালের পরপরই যারা অতিথি থাকবেন, বিভিন্ন সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য যারা রয়েছেন তারা, বিচারপতিগণ, বিদেশি কূটনীতিক যারা আসবেন, সবাইকে তাদের যে চিত্র সেটি আমরা আসলে দেখাতে পারবো। এখন পর্যন্ত আসলে বাইরে যে চিত্র সেটি শুনশান, নীরবই আসলে বলা যায়। এবং এখন পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব যিনি পালন করছিলেন স্পিকার হাফিজুদ্দিন আহমেদ, তাকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে তিনি জুমার নামাজ ঠিক এখানে যে মসজিদ প্রাঙ্গণ রয়েছে সেখানে তিনি এসেছিলেন, নামাজ পড়ে তিনি প্রোটোকল নিয়ে আসলে বের হয়ে গিয়েছেন। এবং বঙ্গভবনের যে শপথ পড়ানোর যে ভিতরে যে প্রস্তুতি সেটা একেবারে সম্পন্ন হয়ে রয়েছে বলে আসলে আমরা জানি। তোমা রায়হান, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারের প্রতিনিধিরা। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জরদারি তাকে অভিনন্দন জানিয়ে ইসলামাবাদ সফরে আমন্ত্রণ জানান। একই সঙ্গে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ড পৃথক বার্তায় শুভেচ্ছা জানিয়েছে। এসব বার্তায় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়। সেই সঙ্গে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সাফল্য ও কামনা করেছেন দেশগুলো। রাজনীতির কাঁটা বিছানো দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে আসেন। উত্তাল ছাত্রজীবন আর শিক্ষকতার শান্ত প্রাঙ্গণ থেকে রাজপথের লড়াই, সব এখন স্বর্ণালী অতীত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নতুন ঠিকানা বঙ্গভবন। রাজনীতির অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জন্ম ঠাকুরগাঁওয়ে, পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। 1972 সালে বিসিএস পাশ করে শুরু করেন শিক্ষকতা। তবে দেশের রাজনৈতিক ক্রান্তিকাল তাকে টেনে আনে রাজপথে। 1986 সালে চাকরি ছেড়ে জড়ান সক্রিয় রাজনীতিতে। 1988-তে নির্দলীয় প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর 90-এর দশকের শুরুর দিকে যোগ দেন বিএনপিতে। 92 সালে গ্রহণ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির দায়িত্ব। মির্জা ফখরুল ইসলাম স্যার আলমগীর আমাদের ছোটবেলা থেকে ওনাকে আমরা চিনি। আসলে উনি লোক হিসেবে অনেক ভালো,
সাম্প্রদায়িক যে আমাদের সমস্যাটা আমরা আসলে মির্জা ফখরুলের মাধ্যমে কখনো আমরা এই সমস্যাটা ফেস করি নাই। রাষ্ট্রপতি হওয়াটা উনি মানে আমাদের জন্য খুব গর্বের বিষয়। 2001 সালে ঠাকুরগাঁও থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। দায়িত্ব পালন করেন বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোটে সরকারের কৃষি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের। পরে দায়িত্ব পান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। রাজনৈতিক জীবনে তার অনেক অবদান। এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে আমাদের মাঝে আসবে, এটা আমাদের সবার জন্য সম্মানের ও গর্বের। মির্জা ফখরুল রাজনৈতিক পথ চলার সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হন 2009 সালের পর। তারেক রহমানের ছেড়ে দেয়া সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি। আর এই দায়িত্ব পাওয়ার মধ্য দিয়েই আরও গুরুত্বপূর্ণ জায়গায় উঠে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ভেতরে সাংগঠনিক সংকট থেকে শুরু করে রাজনৈতিক প্রতিকূলতা, রাজপথের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তেই দেখা গেছে তার সরব উপস্থিতি। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে কঠিন সময়ে দলকে রাখেন ঐক্যবদ্ধ। মির্জা ফখরুলকে সবার থেকে আলাদা করেছে তার রাজনৈতিক শিষ্টাচার। উত্তপ্ত পরিস্থিতিতেও শব্দ চয়নে সতর্ক অবস্থান। কণ্ঠ চড়াও করার বদলে যুক্তি, ব্যক্তিগত আক্রমণের বদলে রাজনৈতিক বাস্তবতা তুলে ধরা এবং প্রতিপক্ষকে ঘায়েল করার চেয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই প্রমাণ করে তার রাজনৈতিক প্রজ্ঞা। এই খবরটি পেয়ে গোটা দেশবাসী আনন্দিত, কারণ তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে ইতিমধ্যেই তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছেন দেশে এবং বিদেশে। ঠাকুরগাঁকে চিনবে মানুষ রাষ্ট্রপতির জায়গা। আগে বলতো বিদেশে গেলেও মহাসচিবের এলাকার মানুষ আপনি, এখন বলবে রাষ্ট্রপতির মানুষ আপনি। আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের প্রধান ব্যক্তিটি ঠাকুরগাঁর মাটিতে জন্মগ্রহণ করেছেন। ঠাকুরগাঁও থেকে শুরু হওয়া মির্জা ফখরুলের এই যাত্রা নিছক রাজনৈতিক উত্থানের কোনো গল্প নয়। এ গল্প প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকার। রাজনৈতিক জীবনে দীর্ঘ পথ চলার এক ঐতিহাসিক পরিণতি, যা তাকে দিতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতির গুরুদায়িত্ব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এরশাদ বা হাসিনা কোনো স্বৈরাচারের রক্তচক্ষুই তাকে জাতীয়তাবাদী আন্দোলন থেকে দূরে সরাতে পারেনি। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের কেবিনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। জেলে বন্দী হবেন জেনেও পার্টি অফিসের একটি ছোট কক্ষে একাই কাটিয়েছেন মাসের পর মাস। ছাত্র রাজনীতি দিয়ে শুরু করে রাজপথের আপসহীন লড়াইয়ে নানান চড়াই উতরাই পেরিয়ে এখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে। রুহুল কবির রিজভী যেন হার না মানা এক জীবন্ত কিংবদন্তি। কুড়িগ্রাম জেলা শহরের হিঙ্গনরায় সর্দার পাড়ায় রুহুল কবির রিজভীর পৈতৃক নিবাস। পুলিশ কর্মকর্তা বাবার সন্তান রুহুল কবির রিজভী 4 বোন 2 ভাইয়ের মধ্যে চতুর্থ। কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন তিনি। বাবার চাকরির সুবাদে মাধ্যমিকে বগুড়া বাংলা স্কুলে ভর্তি হন। 1976 সালে এসএসসি পাশ করেন। এসএসসির পর তিনি রাজশাহীতে আসেন। ফুপুর বাসায় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আমার বাবা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতেন, সেই চাকরির সুবাদে বগুড়াতে আসা এবং এখানে তার অবস্থান। পরবর্তীতে এখানে বিবাহ করে এখানে সেটেল হয়ে যান। আমাদের রাজনীতি শুরুবার থেকে করতো উনি খুব ভালো লোক। আমাদের গ্রামে আসলে উনি সবার খোঁজ খবর নেয়। আমরা একসঙ্গে লেখাপড়া করতাম বাংলা স্কুলে, ঠিক আছে। তাই একজন এত বড় একটা দলের মহাসচিব, তাই খুব আমাদের জন্য গর্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরাই পার করেছেন রুহুল কবির রিজভী। ছাত্র রাজনীতি দিয়ে শুরু করেছিলেন জনগণের অধিকার আদায়ের সংগ্রাম। এরশাদ বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। 1990 থেকে 1991 সালে রাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন। এরপর কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব দিয়ে মূল দল বিএনপিরও হাল ধরেছেন তিনি। ভারপ্রাপ্ত মহাসচিব করেছে, আমি এতে আমরা রাষ্ট্রবাসী আমরা অত্যন্ত আনন্দিত, খুশি। আমরা যখন বিভিন্ন কলেজ ইউনিটগুলোর দায়িত্ব পালন করি তখন ওনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসতেন, বিশ্ববিদ্যালয় থেকে আসতেন, যারা তাদের বক্তব্য বলতেন, শুনতাম। রিজভী আহমেদ অত্যন্ত সদালোকী এবং হাস্যোজ্জ্বল একটা মানুষ, নিরহংকার একটা মানুষ। একটা মানুষ হিসেবে তার যত গুণ থাকা দরকার
সব গুণই তার মধ্যে আছে। আমরা তো অবশ্যই আশা করতেছি, জনগণও আশা করতেছে যে রিজভী সাহেব এই কুড়িগ্রামের কৃতি সন্তান হয়ে থাকবে এবং কুড়িগ্রামের মানুষের পাশে সবসময় থাকবে। এমন নেতা বিএনপির মতো প্রধান রাজনৈতিক দলের মহাসচিবের দায়িত্ব পাওয়ায় খুশি সারা দেশের মানুষ। রাকসুর সাবেক ভিপি হওয়ায় এই বিশ্ববিদ্যালয়ে যেন বাড়তি উৎসবের আমেজ তৈরি হয়েছে। এমন খুশির সংবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এই নেতার নিজ জেলা কুড়িগ্রামেও মিষ্টি বিতরণ করে আনন্দে মেতে উঠেছেন নেতাকর্মীরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে আমরা ধন্যবাদ জানাতে চাই অন্তরের অন্তঃস্থল থেকে, যে আমাদের মতিহারের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা এই নেতাকে সে মূল্যায়ন করেছে। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ। সেই উপলক্ষে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইদেরকে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে আমরা মিষ্টি বিতরণ করছি। জ্যেষ্ঠ নেতা ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী। ছাত্র রাজনীতি থেকে শুরু করে রাজপথের আন্দোলন এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বে তার রয়েছে দীর্ঘ সক্রিয় ভূমিকা। তার এই অর্জনে গর্বিত কুড়িগ্রাম, বগুড়া ও রাজশাহীবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শর্ত পূরণ সাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ট্যাক্স ফ্রি সুবিধা দেবে সরকার, এমনটি জানালেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সাভারের বেরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক-সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপে যোগ দিয়ে সব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে বাস্তবভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ার তাগিদ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। পাশাপাশি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব গঠন করা প্রধানমন্ত্রীর স্বপ্ন বলেও জানান তিনি। লাগামহীন মূল্যস্ফীতির বাজারে এবার মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের প্রোটিনের প্রধান উৎস ডিমের দামে আগুন। 1 ডজন ডিমের দাম পৌঁছেছে 150 টাকায়। এই সঙ্গে তাল মিলিয়ে কাঁচা বাজারের অন্যান্য নিত্যপণ্যের দামও বেড়েছে। বিক্রেতারা পাইকারি সিন্ডিকেটকে দুষলেও ক্রেতাদের মনে জমেছে তীব্র ক্ষোভ। বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে অসাধু চক্র রুখতে সরকারকে নিতে হবে কঠোর আইনি পদক্ষেপ। সপ্তাহান্তে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের পাতে শেষ আশ্রয় হিসেবে থাকা ডিম এখন প্রায় নাগালের বাইরে। বাজার ভেদে 1 ডজনের দাম পৌঁছেছে 150 টাকায়। স্থিতিশীল রয়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। আল খরচ, যা খাওয়ায়, যাই খাওয়ায় ইত্যাদি, এই খাওয়ার তো খরচ বাড়তি, সম্পূর্ণ দাম বাড়তি, বাড়তার কারণে কিন্তু বেশি দাম দিয়া অনেকটা তো পোষাইতে হলে ডিমের দাম পোষাইতে হবে। জিনিসের দাম বাড়ে কিন্তু ইনকাম সোর্স তো বাড়ে না। শুধু আমিষই নয়, সবজির বাজারের চিত্র বেশ উত্তপ্ত। প্রতি কেজি বেগুন, টমেটো, ঢেঁড়স, শসা কিংবা কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে 120 টাকা পর্যন্ত। পটল ও কচুমুখী কেজি প্রতি 80 টাকা, আর মাঝারি আকারের এক একটি লাউ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। ভোক্তাদের অভিযোগের তীর খুচরা বিক্রেতাদের দিকে, আর বিক্রেতাদের দাবি পাইকারিতে বেশি দামে কেনার পর স্বল্প লাভে বিক্রি করেও ক্রেতাদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। চাহিদা তো কেউ পূরণ করতে, তারা নিজের মধ্যেই সে মিনিমাইজ করে কস্টিং কমায় কম দামি জিনিসের প্রতি নিয়ে কোনো রকম তাদের সংসার চালাচ্ছে। অনেকের পক্ষে খুবই কষ্ট হচ্ছে। মাল আমদানি একটু বেশি, মালের দাম একটু কম আর কি। আমদানি কম, মাল পাইবেন কোথায়? আমদানিতে রপ্তানি, বুঝছেন কথা। এই সৎ পয়সা উপার্জন করে কেউ ভালোভাবে খাইতে পারবো না, থাকতে পারবো না, চলতে পারবো না। ভালোভাবে কি মানে মোটামুটি ভাবেও থাকতে পারবো না, খাইতে পারবো না। এদিকে খামার থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে তদারকি বৃদ্ধির পাশাপাশি অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ফার্ম টু মার্কেট এই পর্যায়ে আসতে যে জায়গায় অতিরিক্ত মুনাফা হচ্ছে সেই জায়গাগুলিতে নজরদারিটা বাড়ানো। সরকারের যে শাস্তিমূলক পদক্ষেপ সেগুলো যদি থাকে, সেগুলো পদক্ষেপগুলি নেওয়াটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিন্ডিকেটের অশুভ চক্র ভেঙে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দেখতে চান সাধারণ ভোক্তারা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চেয়ে এখন বড় উদ্বেগ হয়ে উঠেছে ডিজেলের সরবরাহ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন এবং রাশিয়ার রিফাইনারিতে হামলার কারণে কমেছে বৈশ্বিক ডিজেল সরবরাহ। এর স্বাভাবিক প্রভাব পড়েছে আমদানি নির্ভর বাংলাদেশের উপর। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেল আমদানিতে সরকারের বাড়তে থাকা ব্যয় লাগাম ছাড়িয়ে যেতে পারে। তাই এখনই অগ্রিম ক্রয় প্রক্রিয়া শুরুর পরামর্শ তাদের। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যাওয়ায় মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সময়ে ইউক্রেনের হামলায় রাশিয়ার কয়েকটি শোধনাগারের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটি ডিজেল রপ্তানি কমিয়েছে।
চীন অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কয়েক মাস ধরে রপ্তানিতে বিধিনিষেধ দিয়ে আসছে। ফলে বিশ্বের 3 গুরুত্বপূর্ণ উৎস মধ্যপ্রাচ্য, রাশিয়া ও চীন থেকে ডিজেলের সরবরাহ কমে গেছে উল্লেখযোগ্যভাবে। সরবরাহের ঘাটতি সামাল দিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের শোধনাগারগুলো প্রায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাচ্ছে। অনেক শোধনাগার নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজও পিছিয়ে দিচ্ছে যাতে উৎপাদন বন্ধ না হয়। তবে সরবরাহ বাড়ানোর পরও কমছে ডিজেলের মজুত। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ডিজেল ও গ্যাস অয়েলের মজুত দ্রুতই কমে আসছে। ফলে বিশ্ববাজারে চাহিদার তুলনায় ডিজেলের সরবরাহ আরও সংকুচিত হয়ে পড়ছে, যার প্রভাবে স্পট মার্কেটে ডিজেলের দাম বাড়ছে অস্বাভাবিক হারে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট দীর্ঘ হলে এর প্রভাব পড়তে পারে হাজার মাইল দূরের বাংলাদেশেও। কেননা দেশে ডিজেলের মাসিক গড় চাহিদা 3.5 থেকে 4 লাখ মেট্রিক টন। পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে বাস, নৌযান, সেচ পাম্প কিংবা বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহৃত হয় ডিজেল। ফলে সংকট দীর্ঘ হলে আমদানি খরচ বাড়বে অনেক। সরকারি ব্যয় ব্যবস্থাপনা একটা চাপ তৈরি হবে, কারণ এর মধ্যে যে সরকারি যে আয় মানে বিশেষ করে রাজস্ব আয় সেটা কিন্তু অনেকটা চাপের মধ্যে আছে। অন্যদিকে আমাদের যে ডিজেলের জন্য খরচ, ইম্পোর্ট কস্ট, তো সেটা বেড়ে যাওয়ার কারণে তখন কিন্তু এই অন্যান্য জায়গাতে যে খরচের বন্টন তো সেটা কিন্তু কমে যাবে। বিশ্লেষকরা বলছেন, ডিজেলের বাজারে সরবরাহ সংকট শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়তে পারে পরিবহন ব্যয়, পণ্য উৎপাদন, সরবরাহ ব্যবস্থা এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার খরচেও। এখন যে দাম দেখতে পাচ্ছি 2 দিন পরে হয়তো সেই দাম আরো বেড়ে যেতে পারে। সব মিলিয়ে এখন যদি সরকারি ক্রয় প্রক্রিয়াটা শুরু করা হয় তাহলে সেই ক্ষেত্রে ওটা সিদ্ধান্ত নিতে এবং এটা বাস্তবায়ন করতে এবং সব মিলিয়ে সাপ্লায়ারের সঙ্গে কন্ট্যাক্ট করে আবার এই পুরো এই তেলটা আনতেই পর দেখা যাবে ডিজেলের প্রাইস আবার আরেক দফা বেড়ে যাচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, আগামী মাসগুলোতে ডিজেলের এই সংকট আরও তীব্র হতে পারে। আর নতুন কোনো যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা শোধনাগারে আকস্মিক উৎপাদন বন্ধের ঘটনা ঘটলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। অর্থনৈতিকভাবে তেহরানকে আটকাতে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। মিত্রদের প্রতিও ওয়াশিংটনের কড়া বার্তা, এই পদক্ষেপে সামিল না হলে তাদেরও পরিণতি ভোগ করতে হবে। তবে এমন হুঁশিয়ারির পরও ইরানের পাশ থেকে সরছে না চীন। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে নিবিড় যোগাযোগের অভিযোগ, নতুন মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।